আমাদের মাঝে কিন্তু অনেক কুসংস্কার, অসচেতনতা এগুলো কিন্তু অনেক বিদ্যমান, এবং আমরা প্রোগ্রামের শুরুর সময় বলছিলেন যে যারা আসলে বিশেষ শিশু যেখানে আসলে জন্মায় তাদেরকে কিন্তু একদম একঘরে করে দেওয়া হচ্ছে, বা একটা প্রতিবন্ধীদের বাড়ি সেভাবে করে স্টিগমাটাইজ করে দেওয়া হচ্ছে, সেগুলো ম্যাডাম কিন্তু প্রভাব পড়ে কিনা? অসচেতনতার কথা বললে যেখানে আমি শেষ করছিলাম যে আমতলী গ্রামে দেখা গিয়েছে যে প্রত্যেকটা পরিবারের শিশুদের সংখ্যা গড়ে 8 জন। বাংলাদেশে কিন্তু একটি গ্রামই পেলাম যেখানে গড়ে 8 জন শিশু আছে, এবং এই যে তাদের 8 জন শিশু, তারা নিম্নবিত্ত এবং তাদের ভিতর আধুনিক ধ্যান ধারণা নাই, পিছিয়ে পড়ে আছে। এবং এই সমস্ত শিশুদেরকে যদি এই সমস্ত পরিবারকে যদি আমাদেরকে সচেতন না করি, এবং বিশেষ করে প্রিন্যাটাল এবং পোস্টন্যাটাল স্টেজে শিশুদের যত্ন সম্পর্কে এবং চিকিৎসা ব্যবস্থাও ওখানে ব্যবস্থা করতে হবে। বিশেষ ধরনের ব্যবস্থা না নিলে তো আরও এই ধরনের শিশুদের সংখ্যা বাড়বে। জি ম্যাডাম, আমরা দেখতে পাই যে প্রায় প্রতিবন্ধিতা শনাক্তকরণে কিন্তু অনেকটুকুই বিলম্ব হয়ে যায়। এই ক্ষেত্রে কি আসলে পারিবারিক অসচেতনতা এটাই দায়ী, নাকি আসলে আমাদের ব্যবস্থাপনায় কোনো রকম আসলে ঘাটতি রয়েছে? প্রতিবন্ধিতা শনাক্তকরণের ক্ষেত্রে এটা সমাজসেবা অধিদপ্তর এই জরিপটা চালিয়ে যাচ্ছে। এটা বিশেষ করে আমি যখন সিলেটে গবেষণা করতে যাই, প্রতিবন্ধিতা শনাক্তকরণের একটা ফর্ম আছে। সেই ফর্মে দেখা যায় যে সমস্ত শিশুরা ভাতা পাবে, প্রতিবন্ধী ভাতা পাবে, সেই সমস্ত ফর্মে একদম স্পষ্ট করে সে কোন ক্যাটাগরির প্রতিবন্ধী সেটাকে লিখতে হবে। তা ওখানে সিভিল সার্জনের মতামত এন্ট্রি করতে হবে। তা সিভিল সার্জন যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার এক্সপার্ট না হয়, তিনি শিওর করে লিখতে পারছেন না। যেমনটা আমি দেখেছি, একটি শিশু, তার মা দীর্ঘ 8 মাইল দূর থেকে এসেছে, কিন্তু তার চিহ্নিতকরণটা করতে পারছে না। সেই কারণে সে কিন্তু অ্যালাউন্সটা আছে, ভাতাটা আছে, সেই ভাতাটা সে পাচ্ছে না, প্রতিবন্ধী ভাতা। তাই এইরকম ক্ষেত্রে তো অবশ্যই আমাদের সেই রুট লেভেল পর্যন্ত যথেষ্ট এক্সপার্ট বিশেষজ্ঞর অভাব রয়েছে যারা আইডেন্টিফাই করবে। জি, এই ক্ষেত্রে ম্যাম তাহলে কি পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত? কারণ আমরাও যখন কাজ করতে যাই খুব স্বাভাবিকভাবেই দেখি যে যেটা হয়তো বা চিহ্নিতকরণ করাও হচ্ছে, কিন্তু সেটা হয়তো বা যেটা প্রপার ডায়াগনোসিস একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট হয়তো করছেন, কিন্তু তার সেই এনআইডিতে কিন্তু সেই বিষয়টা আসলে উল্লেখ নাই, হয়তো বা অন্য আরেকটা ডায়াগনোসিসের কথা বলা আছে। তো এই বিষয়গুলো আসলে কি করে সমন্বয় করা যায়? আসলে প্রতিবন্ধিতা নিয়ে কাজ শুরু হয়েছে, খুব বেশি আগের না। বর্তমান সরকার জরিপ কার্যক্রম গ্রহণ করেছে, বিশেষ ভাতা কার্যক্রম গ্রহণ করেছে, আর তাছাড়া শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু করেছে। এদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য 14টি কেন্দ্র তৈরি করেছেন চিকিৎসা সেবা। কিন্তু আসলে আমার বাংলাদেশে এই 14টি সেবা কার্যক্রম দিয়ে এত বড় এরিয়া কাভারেজ দেওয়া সম্ভব না। এটাকে এক্সপান্ড করতে হবে, বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে। তুমি যখন এক্সপার্টের কথা বললা, বাংলাদেশে এদেরকে কিন্তু কমিউনিকেশনে অসুবিধা সবাই। স্পিচ থেরাপিস্ট অথবা ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট খুবই প্রয়োজন। সেক্ষেত্রে বাংলাদেশে 7 থেকে 8টি মাত্র স্পিচ বা ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, আর সকল পদ শূন্য রয়েছে। তাহলে ইমিডিয়েটলি শূন্য পদগুলো অবশ্যই পূরণ করতে হবে। একদমই তাই। অন্যদিকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে, যার ফলে দক্ষ শিক্ষক, দক্ষ চিকিৎসক এবং মাঠ পর্যায়ে এটাকে বিস্তার করার জন্য যথেষ্ট দক্ষ জনবলের রয়েছে, এবং এটাকে আস্তে আস্তে পূরণ করতে হবে। জি, এবং আমরা খুব আশাবাদী, যেহেতু আসলে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক এবং সেই বিষয়গুলো নিয়ে অনেকটুকুই কাজ হচ্ছে, আমরা ধাপে ধাপে আরও এগিয়ে যাব। ম্যাডাম, আমরা একটু জানতে চাই যে কেউ কেউ মনে করে বিশেষ শিশুরা যদি আসলে স্বাভাবিক বিদ্যালয়ে যায় তাহলে অন্য বাচ্চাদেরকে দেখে তারা হয়তো অনেকটুকু অনুকরণ করে নিজেদেরকে অন্তর্ভুক্তি করতে পারবে সেই বিষয়গুলোতে। এটা কি আসলে যথাযথ তাদের শিক্ষার এটাকে আরও বাড়ানোর জন্য? সাবরিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি খুব তুমি আলোকপাত করা উচিত। আমরা বলি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রপার ট্রিটমেন্ট, প্রপার এডুকেশন, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্টের ব্যবস্থা করলে অনেক শিশুই কিন্তু
এগিয়ে যাবে। আমি বিশেষ করে মাইল্ড এবং মডারেট পর্যায়ে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের কিন্তু স্বাভাবিক কার্যক্রমে ফেরত আনা সম্ভব হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সরকার 2019 সালে সমন্বিত শিক্ষা কার্যক্রম আইন, একীভূত শিক্ষা কার্যক্রম আইন গ্রহণ করেছে। আসলে একীভূত শিক্ষা কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা খুবই করুণ, আমি বলতে বাধ্য হচ্ছি। দেখা গিয়েছে যে একীভূত শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে এই সমস্ত শিশুদের জন্য প্রথমত বিদ্যালয়ের যে কাঠামোগত ফ্যাসিলিটিস থাকে এদের সেই কাঠামোগত ফ্যাসিলিটিস নাই। দ্বিতীয়দের যে শিক্ষা উপকরণ, শিক্ষা প্রক্রিয়া এবং বিশেষ দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে, সেই ধরনের বিশেষ উপকরণ, বিশেষ শিক্ষক এবং বিশেষ শিক্ষণ প্রক্রিয়া কোনোটাই নাই। যেমন আমি বলি যে এদেরকে যেমন টেবিল অথবা চেয়ার এদেরকে একই উচ্চ সম্পন্ন দিতে হবে না। একজন ডিএস পেশেন্টের জন্য যা থাকবে একজন সিপি পেশেন্টের জন্য তা থাকবে না। এদের জন্য যে এদের লিখতে একটু সময় লাগে, তখন 3 ঘন্টার পরীক্ষার টাইম দিলা ওই 3 ঘন্টার ভিতরে এদেরকে নিয়ে যাবে না, এদের জন্য একটু আলাদা বাড়তি সময় দিতে হবে। তাই এইগুলো না থাকার কারণে এবং ওই স্কুল বলে যে আমি যে শিশুকে নিব আমার তো এই স্পেশাল এডুকেশনের উপর মাস্টার ডিগ্রি অথবা দক্ষ সম্পন্ন মাস্টার ট্রেনার নাই। তাই ট্রেনার না নিয়োগ দেওয়া পর্যন্ত, অর্থাৎ একীভূত শিক্ষা কার্যক্রম এর জন্য যে সিলেবাস প্রণয়ন করা উচিত সেই সিলেবাসটাই তো প্রণয়ন করা হয়নি। তাই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন, আমি শুনেছি একটা মায়ের, সে একটা অর্গানাইজেশনই দিয়ে ফেলছে ডিএস পেশেন্টদের জন্য। সে বলেছে আমি সব স্কুলে ঘুরেছি, আমি নিজে ইংল্যান্ড থেকে আমি ট্রেনিং করে এসেছি, বাচ্চাকে ডেভেলপ করেছি, তারপর প্রত্যেকটা স্কুলে যাওয়ার পরে কেউ ভর্তি নেয় না, বলে কি সিট নাই, অথবা সিট থাকলেও বলবে শিক্ষক নাই, বললো যে আগামীবার নিব। তখন পরে জানা গেল যে কেন আমাকে শর্ত দিল যে আসলে আমাদের তো শিক্ষক নয়, আপনি শিক্ষক হিসেবে যদি কাজ করেন তাহলে আমরা আপনার শিশুকে নিতে পারি। এই হচ্ছে বাস্তব চিত্র। তখন সে বলল যে আমার বাচ্চার ইন্টারঅ্যাকশন, কমিউনিকেশন এবং সোশ্যাল স্কিল বাড়ানোর জন্য আমি সার্ভিস দিতে রাজি আছে। সে বাচ্চার জন্য নিজে 4 বছর সে স্কুলে সার্ভিস দিয়েছে। তাহলে একীভূত শিক্ষার ক্ষেত্রে আমি দেখছি 90 এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাত্র 2.3% হচ্ছে প্রাথমিক বিদ্যালয় অথবা সেকেন্ডারি বিদ্যালয়ে পড়াশোনা করছে, যারা খুব মাইল্ড পর্যায়ে রয়েছে, ধরা যায় না। আর একটা স্টিগমা আছে এখানে, ওই সমস্ত শিশুরা, অন্য শিশুরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে অথবা বুলিং করে, তাকে নিয়ে মানে মিশতে চায় না, অথবা তাকে যে একটা পজিটিভ ইম্প্যাথিক্যাল এবং সিম্প্যাথিক্যাল যে ইস্যু সেটাও থাকে না। পরে সেই বাচ্চাটা আর স্কুলে যেতে চায় না অ্যাডজাস্টমেন্টের অভাবে। তা এইগুলো আসলে এদের শিক্ষা ব্যবস্থা যে ধরনের হওয়া উচিত, যে শিক্ষক, তারপর ট্রেনার, পরিবেশগত, চলাচলগত সমস্ত কিছুই একটা ব্যবস্থাপনার ভিতর আনতে হবে, তাহলে আইনে বাস্তবায়ন সম্ভব হবে। একদমই তাই ম্যাডাম। বর্তমান সরকার আমরা জানি যে এনডিডি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা 2016 থেকে 30 প্রণয়ন করেছেন এবং এরই আলোকে কিন্তু শিশু ও ব্যক্তির গৃহভিত্তিক পরিচর্যা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য মাতা পিতা ও অভিভাবকগণদেরও ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্রেনিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কার্যক্রম সম্পর্কে একটু বলবেন ম্যাম, এবং ভিশনটা আসলে কি? আচ্ছা, এটা খুবই, আমরা তো জাতীয় প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ সুবিধা আইন পেয়েছি 2013 সালে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি ট্রাস্ট আইন 2013 সালে এবং বিধিমালা গ্রহণ করেছে। সেই বিধিমালার আলোকে বলা হয়েছে এই বিশেষ চাহিদা সম্পন্ন এই 4 ধরনের শিশুদের জন্য সরকার দায়বদ্ধ। কিসের জন্য দায়বদ্ধ? তাদের আবাসন, তাদের কেয়ার গিভার্স, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রে দায়িত্ব সরকারের। খুব সুন্দর একটি আইন নিয়েছে এবং এই আইনের বলেই কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি প্রোটেকশন ট্রাস্ট গঠিত হয়েছে। যে ট্রাস্ট শুরু করেছে কার্যক্রম, ট্রাস্ট এই তার মধ্যে প্রশিক্ষণ, সচেতনতা আনয়ন একটা অন্যতম কার্যক্রম, যেটা বিষয়ে তুমি প্রশ্ন করেছো। তাছাড়া গত বছরই এর ফিজিবিলিটি স্টাডি হয়েছে, 8টা ডিভিশন 8টা রিহ্যাবিলিটেশন সেন্টার করতে পারে
কিনা যেখানে আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং থাকার ব্যবস্থা করা হবে। অ্যাট এ টাইম ওখান থেকে তাদের শিক্ষা কার্যক্রম, ওখান থেকে তাদের থেরাপিউটিক্যাল কার্যক্রম, ওখান থেকে তাদের চিকিৎসা কার্যক্রম, ওখান থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আবাসিক। অনাবাসিক যারা আছে তারা যদি আসে যাতে এক জায়গার থেকে নিতে পারে, কারণ আমি দেখেছি এই সমস্ত যে সমস্ত শিশুরা বিশেষ স্কুলে ভর্তি হচ্ছে তাদের গড়ে 6 মাইল দূরে তাদের বাসা অবস্থান। তাহলে এই 6 মাইল তাকে আসা যাওয়ার যে পয়সা প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, তার অ্যাবিলিটি গরিব বাবা মার থাকে না। এই কারণে সরকার এই প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত শিশুদের সম্পর্কে একটা সচেতনতা, সেটা অভিভাবকদের, কেয়ার গিভার্সদের এবং শিক্ষকদের একটা সচেতনতা আনা। দ্বিতীয় যেটা হচ্ছে যে এদের বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান, IUP, অর্থাৎ প্রত্যেকটা শিশু এরা কিন্তু ইউনিক। প্রত্যেকটা শিশুর জন্য ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যানটা তৈরি করতে হবে। তো আমার 10টা বাচ্চা থাকলে 10টা বাচ্চার জন্য 10 ধরনের আমাকে প্ল্যান করতে হবে, তৈরি করতে হচ্ছে। এদের ADL, অ্যাক্টিভিটিস ফর ডেইলি লাইফ, সেটা তৈরি করতে হচ্ছে। সামাজিক দক্ষতা তাদের প্রথমত বলা যাচ্ছে সামাজিক দক্ষতা শেখাইতে হবে। সেই জায়গাটুকু এরা যে কিভাবে সামাজিক, মানে এখনও তারা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যানের দিকে কিভাবে যাবে এবং বিশেষ করে ADLটা কিভাবে তারা কমিউনিকেশন করবে, অর্থাৎ তাদের দিনের বুতাম খোলা, বাথরুমে যাওয়া, গেট খোলা, কাউকে সম্বোধন করা, বসা, নিজের পানিটা খাওয়া, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রমটা কিভাবে চালাতে পারে অভিভাবকদের, সেটা একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমার কাছে এই প্রশিক্ষণের মাত্রা যদিও সীমিত, আবারও বলছি এটা ব্যাপক আকারে নিতে হবে। এই মাত্র বছরে 200 বা 800 জন, এই বছর অবশ্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে বিভাগীয় পর্যায়ে 100 জন অভিভাবক এবং 100 জন শিক্ষকদের নিয়ে 200 জন করে একদম হাতে কলমে ফেস টু ফেস ডাইরেক্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অর্থাৎ 1600 ব্যক্তি প্রশিক্ষণ পাচ্ছে। আগামী হয়তো আমি এই প্রশিক্ষণ কার্যক্রম চালাতে গিয়ে যেটা আমার অনুভব হলো যে অনেকেই একটা অবাক কাণ্ড, বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটা সচেতন হয়েছে। অভিভাবক যদি আমি 100 এন্ট্রি করার জন্য খবর দিয়ে চলে আসে 140, আবার দেখি শিক্ষক একটা ওই রকম, পরে হিউজ আমরা বলছি আপনাদেরকে তো আমরা দিইনি, আপনারা এসেছেন, আমরা জানতে চাই, শিখতে চাই, এত তাদের আগ্রহ। তখন মনে হচ্ছে যে আমার তো লিমিটেড সার্টিফিকেট দিতে হবে, লিমিটেড আপনাদের কনভেন্স, এটা তো আমি দিতে পারবো না এর বেশি, তারপরেও তারা শিখতে চায়। এইটা একটা পজিটিভ দিক যে তারা শিখতে চায়, ঘরের থেকে তারা বের হয়েছে এবং তাদের শিশুকে কিন্তু এই সরকারের উদ্যোগের কারণে শিশুটি যে আগে মানে বুলিংয়ের সৃষ্টি, মানে বুলিংয়ের দ্বারা তারা স্টিগমাটাইজড হতো, সেটা কিন্তু কমে যাচ্ছে এবং আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে আমি মনে করি সরকারকে এই ধরনের প্রশিক্ষণ আবাসিক হলে, অর্থাৎ যে শিক্ষক সেই নওগাঁ থেকে চলে আসলো, চাপাই থেকে চলে আসলো একটা ডিস্ট্রিক্ট লেভেলে, সে 3 দিন থাকবে কোথায়, খাবে কোথায়, এই জন্য আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণের মেয়াদ কাল 3 দিন না হয়ে 5 দিন অথবা 7 দিন করা, জিনিসটা আরো ইম্প্যাক্ট হবে। আর বিশেষ করে প্রশিক্ষণ অ্যাট এ টাইম অনেক বেশি দেওয়ার দরকার নাই। অভিভাবকদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, শিক্ষকদের তার চেয়ে ভিন্নতর দিতে হবে। কারণ অভিভাবকদের প্রাক প্রস্তুতিমূলক, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে কি শিক্ষা এবং তার ওই যে ADL যেটা বললাম, দিনের কাজ কিভাবে করবে, অ্যাক্টিভিটিস ফর ডেইলি লাইফ, সেই বিষয়ে বেশি শিক্ষা দাও। অন্যদিকে শিক্ষকদের যারা, সেখানে আমাদের শিক্ষকরা অ্যাডভান্স লেভেলের। এখানেও আমি আর একটু কথা বলতে চাই যে যারা বিশেষ শিক্ষা কার্যক্রমে আছে সেখানে অধিকাংশ শিক্ষকরা বেতন পান না। জি, আমি বলবো যে সরকারের অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে, যেহেতু এটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তারা এক ধরনের সেবা করে যাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, অন্তত পক্ষে সরকার পর্যায়ক্রমে এই স্কুলগুলোতে যদি এমপিওভুক্ত করেন এবং তাদের যদি একটা সম্মানের ব্যবস্থা করেন, তাহলে তাদের ভিতর আগ্রহ আরেকটু বেশি সৃষ্টি হবে। যেহেতু সুযোগ পেলাম তোমার সাথে কথা বলার জন্য, তাদের আগ্রহ দেখেছি, জানার প্রচণ্ড আগ্রহ দেখেছি, এই জায়গাটুকু কিন্তু সরকারের সাংঘাতিক সাকসেসফুল আমি বলবো। এবং মানুষও কিন্তু
এগিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। নিঃসন্দেহে তাই। ম্যাডাম আমরা এই বিষয়টা আসলে এতটাই ব্যাপক যে আসলে অনেক অনেক কিছু জানার আছে, বলার আছে। একটা অনুষ্ঠানে হয়তো বা সবকিছু জেনে আসলে শেষ করা যায় না। আমরা ম্যাম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি একটু জানতে চাই যে এই যে সব পুরো বিষয়টাতে একটা সমন্বিত উদ্যোগ আসলে প্রয়োজন, ব্যক্তি, পারিবারিক, সামাজিক সব জায়গা থেকে সবার আসলে একসাথে কাজ করাটা আসলে খুব দরকার। কি কি পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক এখানে আসলে কি ভূমিকা পালন করতে পারে? আবারও তুমি বিরাট এরিয়া প্রশ্ন করে ফেললে, থ্যাংক ইউ। আমাদের সময় যেহেতু একদম শেষ, আমরা মনে করি পদক্ষেপ শুরু হয়েছে, আমাদের আইনের বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের যারা এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরকে বিশেষ শিক্ষার, আমি বললাম প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর তৃতীয়ত আমাদের যে দেখা গিয়েছে যে এদের খুব দরকার কিন্তু প্রথমেই এদেরকে সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ অভিভাবকের ভিতর যে অ্যাংজাইটি থাকে, স্ট্রেস থাকে, তার ভিতর যে স্টিগমা থাকে, যে অনেক সময় হাজব্যান্ড ডিভোর্স দিয়েছে যে তুই প্রতিবন্ধী শিশুর জন্ম দিয়েছিস, রেখে চলে গিয়েছে, তাই সেই জায়গাটুকু তো আমার পরে তো সেবা, আগে তো ফ্যামিলিটাকে বন্ডেজ করতে হবে, কী ধরনের সেবা নিতে হবে, কোথায় গেলে সেবা পাবে, সেই জায়গাটুকু অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং প্রপার গাইডেন্স দেওয়ার জন্য কিন্তু ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা খুব কাজ করতে পারে। এবং বিশেষ করে আমি মনে করি এখানে এডুকেশনাল সাইকোলজিস্টের, চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্টের এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের জায়গাটুকু প্রত্যেকটা জায়গায় অবশ্যই রাখতে হবে। দেন আমার অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এই জায়গাটুকু সৃষ্টি করতে হবে। আর আমাদেরকেও এগিয়ে আসতে হবে যে আমরা দেখি অনেক সময় একটা প্রতিবন্ধী শিশু নিয়ে বাসে উঠছে কিন্তু আমরা সিট ছেড়ে দিচ্ছি না, তখন আমাদেরকেও একটু তার প্রতি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে হতে হবে। এবং স্কুলগুলোর প্রত্যেকটা শিক্ষককেই তার জন্য একটু বাড়তি যদি নজর দিই, আমাদের এদেরকে জব ফেয়ারের মাধ্যমে যেটা সিআরপি করে তাদেরকে যদি একটু মানে একটু সহযোগিতা করি, তাহলেও কিন্তু তাদের কর্মেরও কিন্তু কিছুটা সংস্থান হয়। আমাদের প্রত্যেকটা সরকারি, শুধুমাত্র সরকার না, সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গার থেকে এবং সাধারণ মানুষকে যদি আমরা যদি একটু সচেতন হই, তাদের প্রতি যদি আমরা একটু পজিটিভ এমন এটা কি বলবো আমরা ইমপ্যাথিক্যাল এবং সিম্প্যাথিক্যাল উভয় স্তর থেকে যে আমার শিশুটিও থাকতে পারতো, সেই অনুভব থেকে যদি প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের জনগণ আমার শিশুটিও থাকতে পারতো। এবং আমার শিশুর মনের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে ওই শিশুটিরও মনের কথা রয়েছে, অভিভাবকেরও মনের কথা রয়েছে, তাই সেই কথার জায়গাটুকু আমরা সবাই মিলে এমন একটা প্রতিবন্ধী বান্ধব পরিবেশ, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবন্ধী বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলেই এই সমস্ত শিশুদের তাদের অধিকারের জায়গাটুকু সৃষ্টি হবে।